এই ঘটনাটা আজ থেকে প্রায় ২৫ বছর আগের। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সীমান্ত ঘেঁষা এক প্রত্যন্ত গ্রামের মানুষ এখনও রাত গভীর হলে এই গল্পটা ফিসফিস করে বলে। কারণ সেই রাতের পর অমরেশ আর কখনও আগের মতো মানুষ ছিলেন না। শ্রাবণের শেষ দিক, রাত প্রায় 11:30। অমরেশ মুখার্জি পাশের গ্রাম থেকে বাড়ি ফিরছিলেন। পেশায় তিনি ছিলেন একজন স্কুল শিক্ষক। গ্রামের মানুষের কাছে সৎ ও শিক্ষিত মানুষ হিসেবে তার বেশ সুনাম ছিল। ভূতপ্রেত, তন্ত্রমন্ত্র কিংবা অলৌকিক বিষয়ে তিনি একদমই বিশ্বাস করতেন না। তিনি প্রায়ই বলতেন, ভূত বলে কিছু নেই, সবই মানুষের মনের ভুল। কিন্তু সেদিন রাত যেন তার এই বিশ্বাসকে চূর্ণ করে দেওয়ার জন্যই অপেক্ষা করছিল। আকাশে একের পর এক বিদ্যুৎ চমকাচ্ছিল। বাতাসে কেমন যেন অদ্ভুত ভারী গন্ধ। অমরেশ গ্রামের পুরনো কাঁচা রাস্তা ধরে হাঁটছিলেন। রাস্তার দুপাশে বিশাল বটগাছ, চারপাশে এমন অন্ধকার যে নিজের হাতও ঠিকমতো দেখা যায় না। হঠাৎ তিনি শুনলেন ঠক ঠক ঠক, যেন কেউ কাঠের লাঠি ঠুকে হাঁটছে। তিনি থেমে গেলেন, শব্দটাও থেমে গেল। তিনি আবার হাঁটতে শুরু করলেন। ঠক ঠক ঠক, শব্দটাও আবার শুরু হলো। এবার অমরেশের মনে হলো কেউ যেন তাকে অনুসরণ করছে। বিদ্যুতের আলোয় তিনি একবার পিছনে তাকালেন। রাস্তা ফাঁকা, কাউকে দেখা গেল না। নিজেকে বুঝিয়ে আবার হাঁটতে শুরু করলেন। কয়েক মিনিট পর তিনি গ্রামের শেষ প্রান্তে পৌঁছালেন। সেখানেই দাঁড়িয়েছিল বহু বছরের পরিত্যক্ত জমিদার বাড়ি। আগাছায় ঢাকা, দেয়ালে জাল, বিশাল লোহার ফটক। গ্রামের লোকেরা এই বাড়ির পাশ দিয়ে রাতের বেলা হাঁটতে সাহস করত না। লোকমুখে শোনা যেতে, এই বাড়িতে যারা রাত কাটিয়েছে তাদের অনেকেই আর স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। অমরেশ এসব গল্পে কখনো কান দেননি। তিনি বাড়ির পাশ দিয়ে চলে যেতে যাচ্ছিলেন, ঠিক তখনই বাড়ির ভেতর থেকে ভেসে এলো, বাঁচাও, আমাকে বাঁচাও। অমরেশ থমকে দাঁড়ালেন। আবার, দয়া করে আমাকে বাঁচান। পুরো হলঘর অন্ধকারে ডুবে গেল। অমরেশের হাত থেকে ডায়েরিটা প্রায় পড়ে যাওয়ার উপক্রম। বুকের ভেতর ধক ধক শব্দ, নিজের হৃদস্পন্দন পর্যন্ত শুনতে পাচ্ছেন। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল অন্ধকারের মধ্যে জ্বলতে থাকা শত শত চোখ। চোখগুলো নড়ছে না, শুধু তাকিয়ে আছে। হঠাৎ বাইরে বিদ্যুৎ চমকালো। এক মুহূর্তের জন্য পুরো হলঘর আলোকিত হয়ে উঠল। আর সেই আলোয় অমরেশ যা দেখলেন তা তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য। হলঘরের চারপাশে সারি সারি মানুষ দাঁড়িয়ে আছে। কারো মুখে মাংস নেই, কারো চোখের জায়গায় গভীর কালো গর্ত, কারো গলা অর্ধেক কাটা, কিন্তু সবাই একইভাবে তার দিকে তাকিয়ে। আলো মিলিয়ে যেতেই আবার অন্ধকার। ঠিক তখনই কানের কাছে ফিস ফিস শব্দ, পেছনে তাকিও না। অমরেশ জমে গেলেন। যাই হোক, পেছনে তাকিও না। কণ্ঠটা একজন বৃদ্ধ মানুষের, কিন্তু কোথা থেকে আসছে বোঝা যাচ্ছে না। আমি কি পাগল হয়ে যাচ্ছি? হঠাৎ ওপরতলা থেকে প্রচণ্ড শব্দ এলো, যেন ভারী কিছু কেনে নিয়ে যাওয়া হচ্ছে। আবার সেই মেয়েটার কান্না, দয়া করে আমাকে বাঁচান। কণ্ঠটা এবার আরও দুর্বল। অমরেশের বিবেক তাকে শান্ত থাকতে দিল না। তিনি ধীরে ধীরে সিঁড়ির দিকে এগোলেন। প্রতিটি ধাপে কাঠ কেঁপে উঠছে। ওপরতলায় পৌঁছেই তিনি থমকে গেলেন। করিডোরের শেষ মাথায় একটা ছোট মেয়ে দাঁড়িয়ে। সাদা পোশাক, এলোমেলো চুল, খালি পা। সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আপনি এসেছেন? অমরেশের গলা শুকিয়ে গেল। তুমি কে? মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে কোনো মণি নেই, পুরো সাদা। অনেক দেরি হয়ে গেছে। ঠান্ডা বাতাস পুরো করিডোরে ছড়িয়ে পড়ল। অমরেশ এক পা পিছিয়ে গেলেন। ওরা জেগে উঠেছে। কারা? যাদের কবর দেওয়া হয়নি। করিডোর জুড়ে তখন শুধু অন্ধকার। শত শত পায়ের শব্দ চারদিক থেকে এগিয়ে আসছে।
অমরেশের মনে হচ্ছিল পুরো বাড়িটা যেন জীবন্ত হয়ে উঠেছে। বুকের ভেতর হৃদস্পন্দন এত জোরে হচ্ছিল যে তিনি নিজেই শুনতে পাচ্ছিলেন। সাদা পোশাকের মেয়েটি তার হাত শক্ত করে ধরে ফেলল। তার হাত ছিল বরফের মতো ঠান্ডা। আর এক মুহূর্তও দাঁড়াবেন না, ওরা আপনাকে খুঁজে পেয়েছে। অমরেশ কাঁপা গলায় বললেন, তুমি কে? মেয়েটি কিছু বলল না, শুধু করিডোরের শেষ প্রান্তে তাকিয়ে রইল। বিদ্যুৎ চমকাল, আর সেই আলোয় অমরেশ দেখলেন তার মতো দেখতে সেই মানুষটা এখন আরও কাছে। মুখের ক্ষতগুলো স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো তার চোখ দুটো নেই, শুধু দুটো গভীর অন্ধকার গর্ত। তুমি পালাতে পারবে না। মেয়েটি অমরেশকে টেনে নিয়ে দৌড় দিল। করিডোরের শেষ মাথায় একটা সরু সিঁড়ি, ধুলোয় ঢাকা। মনে হয় বহু বছর কেউ ব্যবহার করেনি। পেছনে তখনও পায়ের শব্দ, কিন্তু এখন শুধু একজন নয়, শত শত মানুষ যেন তাদের পেছনে ছুটছে। অমরেশ প্রাণপণে সিঁড়ি বেয়ে উঠতে লাগলেন। কাঠের সিঁড়ি কেঁপে উঠছে। সিঁড়ির শেষে একটা ছোট্ট চিলে কোঠা, আর সেখানে একটা বিশাল লোহার দরজা, মোটা শিকল দিয়ে বাঁধা। দরজার গায়ে লাল রঙে লেখা, এই ঘর কখনো খুলবে না। মেয়েটি থেমে গেল। এই ঘরটাই সবকিছুর শুরু। এই ঘরেই ওদের জন্ম। অমরেশের বুক ধক করে উঠল। ওরা কারা? ধীরে ধীরে মাথা তুলল। তার সাদা চোখ দুটো কেমন যেন ভিজে উঠল। যারা অন্যায়ের শিকার হয়েছিল। বাইরে বজ্রপাত হল। মেয়েটি বলতে শুরু করল, ১৯৫৬ সালে এই জমিদার বাড়ির মালিক ছিল রুদ্রনারায়ণ রায়। লোভী, নিষ্ঠুর এবং ক্ষমতালোভী এক মানুষ। গ্রামের বহু মানুষকে মিথ্যা অভিযোগে বন্দী করে রাখা হতো। এই চিলেকোঠার নিচে ছিল একটা গোপন কারাগার। যারা প্রতিবাদ করত তাদের এখানে আটকে রাখা হতো। দিনের পর দিন খাবার ছাড়া, পানি ছাড়া। চিৎকার করলেও কেউ শুনত না। অনেকে এখানেই মারা যায়। অমরেশের গলা শুকিয়ে গেল। কিন্তু এক রাতে ভয়ঙ্কর আগুন লাগে। পুরো কারাগার আগুনে পুড়ে যায়। ভেতরে বন্দী সবাই জীবন্ত পুড়ে মারা যায়। তাদের দেহ কখনো সৎকার করা হয়নি। তাদের আত্মাও কখনো মুক্তি পায়নি। ঠিক তখনই নিচতলা থেকে ভয়ঙ্কর গর্জন ভেসে এলো। পুরো বাড়ি কেঁপে উঠল। লোহার দরজাটা হালকা নড়ে উঠল, যেন ভেতর থেকে কেউ আঘাত করছে। অমরেশ আতঙ্কে দরজার দিকে তাকিয়ে রইলেন। ভেতরে কি আছে? কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ফিসফিস করে বলল, রুদ্রনারায়ণ। বিদ্যুৎ চমকাল। দরজার নিচ দিয়ে কালো তরণের মতো কিছু বের হতে লাগল। দেখতে রক্তের মতো, কিন্তু রংটা অস্বাভাবিক কালো। দরজার আঘাত ক্রমেই বাড়তে লাগল। শিকল কাঁপছে, কর্কর শব্দ হচ্ছে। সে জেগে উঠছে। মেয়েটির কণ্ঠ কাঁপছে। আজকের রাতটা আলাদা। অনেক বছর পর একজন বংশধর এই বাড়িতে এসেছে। বংশধর? ধীরে ধীরে অমরেশের দিকে তাকাল। বজ্রপাত। তার মুখে আতঙ্ক। আপনি জানেন না? আপনি রুদ্রনারায়ণের রক্তের মানুষ। অমরেশের মাথা ঝিমঝিম করতে লাগল। না, এটা অসম্ভব। অসম্ভব নয়। এই কারণেই বাড়িটা আপনাকে ডেকেছে। এই কারণেই
আপনি এখানে এসেছেন। ঠিক তখনই লোহার শিকলগুলোর একটা ছিঁড়ে গেল, তারপর আরেকটা। দরজার ফাঁক দিয়ে ঘন কালো ধোঁয়া বের হতে শুরু করল, আর সেই ধোঁয়ার ভেতরে জ্বলে উঠল দুটো লাল চোখ। চিলেকোঠার ছোট্ট ঘরটা তখন কাঁপছে। লোহার শিকলগুলো একটার পর একটাটা ছিঁড়ে যাচ্ছে। অমরেশের মনে হচ্ছিল পুরো বাড়িটা যেন শত বছরের ঘুম থেকে জেগে উঠছে। দরজার ফাঁক দিয়ে জ্বলজ্বল করছে দুটো লাল চোখ। কালো ধোঁয়া মেঝে বেয়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে। সাদা পোশাকের মেয়েটি আতঙ্কে পিছিয়ে গেল। না, এটা হওয়ার কথা ছিল না। ভেতর থেকে আবার সেই কণ্ঠস্বর ভেসে এলো, অমরেশ, তুমি আমার রক্ত, তুমি আমার উত্তরাধিকার। অমরেশ কাঁপা গলায় বললেন, তুমি কে? বাইরে বজ্রপাত হল, পুরো বাড়ি কেঁপে উঠল। আমি রুদ্রনারায়ণ রায়। নামটা শুনে অমরেশের বুকের ভেতর কেমন যেন মোচড় দিয়ে উঠল। মাথার ভেতর অদ্ভুত সব ছবি ভেসে উঠতে লাগল। পুরনো জমিদার বাড়ি, আগুন, মানুষের আর্তনাদ, রক্তে ভেজা মেঝে। তিনি মাথা চেপে ধরলেন। মেয়েটি দ্রুত তার পাশে এসে দাঁড়ালো। ওর কথা শুনবেন না, ও আপনার মাথার ভেতরে ঢুকতে চাইছে। অমরেশ হাঁপাতে লাগলেন। আমার সঙ্গে এসব হচ্ছে কেন? কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, কারণ আপনার পরিবার একটা সত্য লুকিয়ে রেখেছে। কি সত্য? আপনার দাদার দাদা, তিনি এই বাড়িরই মানুষ ছিলেন, রুদ্রনারায়ণের ছোট ছেলে। চারপাশ যেন আরো নিস্তব্ধ হয়ে গেল। অমরেশ ছোটবেলায় দাদুর কাছে একটা গল্প শুনেছিলেন। তাদের পরিবার নাকি কোনো এক সময় হঠাৎ গ্রাম ছেড়ে চলে যায়, কিন্তু কারণটা কখনো কেউ বলেনি। রুদ্রনারায়ণের অত্যাচার সহ্য করতে না পেরে আপনার পূর্বপুরুষ পালিয়ে গিয়েছিলেন। তিনি নিজের পরিচয় বদলে ফেলেন, পরিবারের নাম বদলে ফেলেন, সব সম্পর্ক ছিন্ন করেন, কিন্তু অভিশাপকে ফাঁকি দিতে পারেননি। ঠিক তখনই দরজার ভেতর থেকে অট্টহাসি ভেসে এলো। কেউ আমার রক্ত থেকে পালাতে পারে না। দরজাটা এবার মাঝখান থেকে ফেটে যেতে শুরু করলো। কালো ধোঁয়া আরো দ্রুত বেরিয়ে দরজাটা সম্পূর্ণ খুলে গেল। কালো ধোঁয়া পুরো চিলেকোঠা ভরে ফেলল। সেই ধোঁয়ার মাঝখান থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো রুদ্রনারায়ণ রায়। পোড়া মুখ, গলিত চামড়া, সারা শরীরে আগুনের দাগ, চোখ দুটো জ্বলছে কয়লার মতো লাল আলোয়। অমরেশের পা যেন মেঝেতে আটকে গেল। অবশেষে আমার রক্ত আমার কাছে ফিরে এসেছে। পুরো বাড়ি কেঁপে উঠল। নিচতলা থেকে শত শত আত্মা উঠে আসতে লাগলো। কেউ কাঁদছে, কেউ চিৎকার করছে, কেউ প্রতিশোধ চাইছে। বিচার, বিচার, বিচার! চারদিক সেই শব্দে ভরে গেল। অমরেশ বুঝতে পারলেন, আজকের রাত শুধু বাঁচা মরার নয়, আজ বিচার হবে। মৃণালিনী কাঁদতে কাঁদতে বলল, অমরেশ, তোমার লকেটটা খোলো, এখনই। কাপা হাতে তিনি গলার পুরনো লকেট খুললেন। এটা তার দাদুর দেওয়া, ছোটবেলা থেকে কখনো খোলা হয়নি। লকেট খুলতেই ভেতর থেকে একটা পুরনো কাগজ বেরিয়ে এলো। তাতে কয়েকটা লাইন লেখা, আর নিচে একটা নাম, দেবেন্দ্রনাথ রায়। অমরেশ মনে করলেন, এটাই ছিল রুদ্রনারায়ণের সেই ছেলে যে একদিন বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল। কাগজে লেখা ছিল, যে অন্যায় করেছে তার বিচার হবে, যে অন্যায় সহ্য করেছে সে মুক্তি পাবে। রক্ত নয়, সত্যই শেষ বিচার করবে। হঠাৎ পুরো ঘর আলোয় ভরে উঠল। লকেট থেকে অদ্ভুত আলো বের হতে লাগল। রুদ্রনারায়ণ পিছিয়ে গেল।
না, অসম্ভব। শত শত আত্মা একসাথে তার দিকে এগিয়ে এলো, যাদের সে বন্দী করেছিল, যাদের সে নির্যাতন করেছিল, যাদের মৃত্যুর কারণ সে ছিল। আজ তোমার বিচার হবে। আত্মাগুলো রুদ্রনারায়ণকে ঘিরে ফেলল। তার শরীর থেকে কালো ধোঁয়া বের হতে লাগল। না, আমি মরতে পারি না, আমি অমর। বাবা, এত বছর পর এবার থামো। তোমার জন্য সবাই কষ্ট পেয়েছে, এবার শেষ হোক। রুদ্রনারায়ণের মুখে প্রথমবারের মতো ভয় দেখা গেল। চারপাশের আত্মাগুলো একসাথে হাত বাড়াল। বিচার, বিচার।